ইউভান নিঃশব্দে নন্দিনীর হাত দুটো ধরে কপালে একটা চুমু খায়। তারপর বলল, তোমায় ছাড়া আমি বাকি জীবন একা থাকতে পারবো না। হ্যাঁ, ঠিকই বলছি। তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো। তোমার প্রতি আমার ভালোবাসা হয়তো এখনো আসেনি, কিন্তু এমন একটা মায়া আছে তোমার মধ্যে, যার কারণে এই একাকী জীবনে তোমার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। থাকবে আমার সাথে সারা জীবন নন্দু? এই ভালোবাসাহীন জীবনে পরে মনে হবে না তো তুমি ঠকে গিয়েছো? আমি তো তোমার থেকে বয়সে অনেক বড়, এখনো সময় আছে। ভালো করে ভেবে নাও, কারণ একবার যদি তুমি আমার জীবনে ঢুকে পড়ো, আর কোনোদিন কিন্তু ফিরে যাওয়ার রাস্তা পাবে না। কোনোদিন কারোর কথায়, কোনো ভুল বোঝাবুঝিতে আমাকে ছেড়ে যাওয়া যাবে না নন্দু। নন্দিনী আর সহ্য করতে পারে না, হঠাৎই ঝাঁপিয়ে পড়ে ইউহানের বুকে। হেঁচকি তুলতে তুলতে বলে, আপনার ভালোবাসতে হবে না। আমার একার ভালোবাসা যথেষ্ট আমাদের দুজনের জন্য। মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাকে ছেড়ে যাব না। আপনি জানেন তো, আমি এতিম। আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনার মনের এক কোণে জায়গা দিবেন, তাতেই আমি ভালো থাকবো। ইউহান শক্ত করে জড়িয়ে ধরে ওকে, গলায় গভীর আবেগ। আর কখনো মারা যাওয়ার কথা বলবে না নন্দু। তোমরা যদি সবাই ছেড়ে যাবে, তাহলে কেন আসো আমার জীবনে? এখন থেকে আমি তোমাকে আর আমার বাচ্চাকে নিয়ে বাঁচবো নন্দু। আমরা একটা নতুন শহরে যাব, ওখানেই সবকিছু নতুন করে শুরু করব, বিয়ে করব। যাবে আমার সাথে? নন্দিনী ইউভানের বুক থেকে মুখ তুলে, চোখের জল, মুখে হাসি। আমি যাব। ইউভান ধীরে মাথা নিচু করে, নন্দিনীর পেটের কাছে মুখ নিয়ে বারবার চুমু খায়। তারপর বলে, হেই জ্যাম, কাম ফাস্ট, পাপা ইজ eagerly ওয়েটিং ফর ইউ। কয়েকটা চুমু খেয়ে সে আবারও ওকে শক্ত করে জড়িয়ে ধরে। নন্দিনী মানুষটাকে দেখে নিজের মনেই ভাবে, আমি কথা দিচ্ছি, আপনার অতীতে যা কিছুই আপনি হারিয়েছেন তা হয়তো আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি সেই সব কিছু ভুলিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রমিস। বাংলাদেশ, খানবাড়ি। রাত নামার পরেই অদ্ভুত এক থমথমে হাওয়া ঘোরাফেরা করছিল চারপাশে। সেহরান নিজের ঘরের দিকে পা বাড়িয়েছিল, কিন্তু হঠাৎই তার চোখ আটকে যায় বারান্দার ধারে। দূর থেকে দেখা যায় শেহরিশ পরীর চোখে ধীরে ধীরে ফু দিচ্ছে, আর পরী নিজে তার চোখ চেপে ধরে রেখেছে ব্যথায়। মুহূর্তেই সেহরানের দৃষ্টি কঠিন হয়ে যায়, চোখের কোণায় ক্ষিপ্র আগুন জ্বলে ওঠে। পেছনে তখন রাহুল আর মাসুক দাঁড়িয়ে। ওরা কিছু বলতে গিয়েও থেমে যায়, কারণ তারা জানে আগুনের মুখে জলের কণ্ঠস্বর হারিয়ে যায়। সেহরান দেরি না করে পা ফেলে ছুটে যায়, পরীর হাত এক ঝটকায় ধরে রাগে অগ্নি স্ফুলিঙ্গ হয়ে তাকে নিজের রুমে টেনে নিয়ে আসে। দরজাটা বন্ধ করে দেয় জোরে, যেন বাইরের পৃথিবীর কোনো শব্দই এখানে প্রবেশ করতে না পারে। তারপর এক মুহূর্তে পরীকে দরজার সাথে চেপে ধরে, তার চোখে পাগলামির রক্তিম ছায়া। ডিড হি টাচ ইউ? সেহরানের কণ্ঠে এমন এক যন্ত্রণার তীব্রতা, যা ভালোবাসা আর অন্ধ আশঙ্কার এক ভয়ানক মিশ্রণ। পরী কেঁপে ওঠে, তার চোখে স্পষ্ট ভয়। সেহরান আবার চেঁচিয়ে ওঠে, স্পিক আপ! ও কি তোকে ছুঁয়েছিল? ফিসফিস করে পরীর গলা চেপে উত্তর দেয়, না না, ধরেনি। কিন্তু তাতে কি শান্ত হয় আগুন? সেহরান দাঁতে দাঁত চেপে কাঁপা কাঁপা স্বরে বলে, তোকে তো আগেই বলেছিলাম ওর কাছ থেকে দূরে থাকতে, তাও ওকে তোর পাশে দেখলাম কেন? তুই কেন ওকে আসতে দিলি? পরি ভয় পেয়ে যায়, ভাঙা স্বরে বলে, আমি কিছু করিনি, হঠাৎ চোখে কিছু পড়েছিল, আমি দেখতে পাচ্ছিলাম না, তাই উনি পাশে এসে। কথা শেষ করতে পারে না পরি, কিন্তু সেহরানের ভেতরের তাণ্ডব যেন তখন ছিন্ন ভিন্ন করতে চায় সবকিছু। সে পরীর হাতটা জড়িয়ে ধরে বলে, কোথায় টাচ করেছিল বল, কোথায়? দেখা, এখনই দেখা। পরী স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে, তার চোখে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে সেহরানের দিকে। আজ সারাদিন তো ভালোই ছিল মানুষটা, হঠাৎ আবার এমন আচরণ কেন? ওর মধ্যে যেন দুটো মানুষ বাস করে, একটা নরম আর একটা ধ্বংসাত্মক। পরীর চোখে পানি এসে যায়,
এবার ধৈর্য ভেঙে চিৎকার করে ওঠে, আমি কি চরিত্রহীন বলুন? কেন বারবার আমাকে সন্দেহ করেন? আমি কি কখনো আপনাকে সন্দেহ করেছি? মানহা আপুকে নিয়ে সব সময় বিশ্বাস করেছি আপনাকে, তাহলে আমার প্রতি এত অবিশ্বাস কেন? এই কথা যেন সেহরানকে একটু কাঁপিয়ে দেয়। এমনিতেও ক্ষেপে আছে সে, কিন্তু তবুও সে সহজ হয় না। ফুঁসতে ফুঁসতে বলে, এই, নাটক কম করবি, হ্যাঁ? ওকে যদি আবার তোর কাছাকাছি পাই তাহলে আমি তোকেই মেরে ফেলবো। ও তোকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবে, বুঝিস না? কিন্তু এটা আমি কোনোদিনও হতে দেব না। পরি তখন আর রাগ নয়, ভয় আর ক্লান্তিতে কাঁপছে। সেহরানকে সে বহুবার দেখেছে এমন এক রূপে, যেখানে ভালোবাসা আর ভয় একসাথে বাসা বেঁধেছে। কোনো উপায় না পেয়ে সে হঠাৎই জড়িয়ে ধরে সেহরানকে। ফিসফিস করে বলে, আমি সব শুনবো আপনার কথা। আপনি যা বলবেন তাই করব। প্লিজ শান্ত হন, আমাকে ভয় দেখাবেন না। সেহরান হঠাৎ থেমে যায়। তীব্র ঝড়ের পর এক দমকা নিঃশ্বাস। তার হাত ধীরে ধীরে জড়িয়ে ধরে পরীকে। চোখ নামিয়ে ফিসফিস করে বলে, আমায় ছেড়ে যাস না পরী। কারোর কথায়, কোনো কারণে আমায় ছেড়ে যাস না। এই পৃথিবীতে আমি খুব একা, খুব একা। পরীর বুক কেঁপে ওঠে। এই মানুষটা কখনো আগুন, কখনো শিশু। সেহরান শুধু জেদি নয়, গভীরভাবে ভাঙা। আর এই ভাঙা হৃদয়ের জোড়া শুধু পরী ছাড়া আর কেউ পারবে না। তাই তো ভয় পাওয়ার পরেও সে ছুটে আসে সেহরানের কাছে, কারণ তার ভালোবাসা ভয়ের থেকেও বেশি গভীর। রাতের খাবারের আয়োজন চলছে জাঁকজমকভাবে। সবাই একত্রে বসেছে। রাহুল, মাসুক, তানিশা, ঈশানী। ওদের যত্ন করে খেতে দিচ্ছেন সেজুতি খান আর সুমাইয়া খান। এদিকে সেহরানকে খেতে দিচ্ছে পরী। বিয়ের পর থেকে সেহরান পরীকে বলে এসেছে ওর খাওয়া দাওয়া সবকিছু যেন পরী খেয়াল রাখে, আর পরীও খুব মন দিয়ে পালন করছে। সুমাইয়া বলেন, ভাবি, তুমি এদিকটা সামলাও, আমি তানহার খাবারটা দিয়ে আসি। তানহার নামটা শুনেই রাহুল হালকা ব্যঙ্গ করে বলে, ধীরে ধীরে, ধানি লঙ্কাকে ছাড়া ডিনারটা কেমন পানসে লাগছে। সাথে সাথে সেহরান শুনতে পেয়ে গম্ভীর গলায় বলে ওঠে, শালা, আমার বোনের দিক থেকে নজর সরা। মাসুক আর চুপ থাকতে পারে না। সে খোঁচা মেরে বলে, তোর বলাটা ভুল হয়েছে এসকে। শালা ওয়ার্ড উল্টে যেতে টাইম লাগবে না। রাহুল হেসে বলে, তুই আমাকে এত বুঝিস কি করে মাসু? ওদের কথাবার্তার মাঝেই হঠাৎ নিচে নেমে আসে সেহরিশ। সে এসে পরীর পাশে একটা চেয়ার টেনে বসে। সরাসরি বলে ওঠে, পরি, চিকেনটা পাঁচ করো তো। মুহূর্তেই সবার খাওয়া থেমে যায়। চোখ পড়ে সেহরিশের দিকে। পরি চুপচাপ সেহরানের মুখের দিকে তাকায়। সেহরান আর অপেক্ষা না করে বলে ওঠে, প্রতিবন্ধী নাকি তুই? সামনেই তো আছে, নিয়ে নে। আর তোকে কতবার বলছি ওকে ভাবি রাখতে। পরিস্থিতি সামাল দিতে সেজুদি খান হালকা ধমকের সুরে বলে ওঠেন, তুমি নিজে নিয়ে নাও না, আর না হলে আমাকে দিতে দাও। পরি একা কয় দিক সামাল দিবে? ওকে বিরক্ত করো না শেহরিশ। শেহরিশ অপমান আর কষ্টে মুখটা ভার করে রেগে উঠে চলে যায়। সে যদি খান উঠতে উঠতে বলেন, তোমরা খাও, আমি ওকে একটু দেখে আসি। পরি নিজের মনেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ভাবে, দিনে দিনে সম্পর্কগুলো এত জটিল হয়ে উঠছে কেন? সেহরান কিছু না বলে সেজুদি খানের দিকে একবার তাকায়, তারপর নিজের খাওয়ায় মন দেয়। পরীকে পাশে বসতেই বলে, আর পরী জানে না বসলে আবার কুরুক্ষেত্র বাঁধবে। তাই সে চুপচাপ বসতে যাবে, তখনই মানহা এসে পরীর হাতটা চেপে ধরে দাঁড় করিয়ে বলে ওঠে, এই দুপুরে তোকে নিষেধ করেছিলাম না এসকের আশেপাশে না থাকতে? লজ্জা করে না তোর? যার সঙ্গে 2 দিন পর ডিভোর্স হবে, তার সাথে এত চিপকে আছিস কেন? পরীর রাগে ফেটে পড়ে, তারপর আগুন চোখে বলে, তুমি বারে বারে ডিভোর্সের কথা বলছো কেন? বললেই কি এত সহজে হয়ে যাবে? বেশি কথা বলে আমি ডিভোর্স একদমই দেব না, মনে রেখো। মানহা ক্ষেপে গিয়ে বলে, কি বললি তুই? তোর লজ্জা করছে না? যে ছেলে 2 দিন পর অন্যের স্বামী হবে, তাকেই আটকে রাখতে চাইছিস? সেহরান এমনিতেই মেজাজ তিরিক্ষি হয়ে আছে, তার ওপর পরীরকে এভাবে কথা শোনানো। কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই পরীর গলা উঁচিয়ে বলে,
2 দিন পরে সে তোমার স্বামী হবে, আর বর্তমানে সে আমার স্বামী অলরেডি হয়েই আছে। তাই লজ্জা তো তোমার থাকা উচিত আপু। মাসুক হেসে বলে ওঠে, মানে মানহা, তোমার তো লজ্জা নেই? তুমি নিজেই তো অন্যের স্বামী নিয়ে টানাটানি করছো, ভুলে গেছো? মানহা কিছু বলবে তার আগেই রাহুল সুযোগ বুঝে বলে, ধুর মাসুক, কাকে কি বলছিস? ওর নাম মানহা হলেও ওর মান একটুও নেই। ঈশানী হেসে ফেলে, একদম ঠিক বলেছিস। রেগে গিয়ে মানহা কোনো দিক খেয়াল না করেই শেহরানের পাশের চেয়ারে বসতে যাবে, ঠিক তখনই শেহরান পা দিয়ে চেয়ারটা সরিয়ে দেয়। মানহা সঙ্গে সঙ্গে ধপাস করে নিচে পড়ে যায়, মুখ দিয়ে আহ করে ওঠে। এই দৃশ্য দেখে সবাই হেসে ওঠে, অপ্রতিহত খোলা হাসি। মানহা লজ্জা আর অপমানের ভারে রাগে ফেটে পড়ে। রাহুল খোঁচা মেরে বলে, চিৎকারটা সেই ছিল। এই এসকে দেখ, তোর বাবুর আম্মু পড়ে গেছে। শেহরান ঠোঁটে ব্যঙ্গ হাসি এনে বলে, আরে ধুর, আমার বেবি এত নরম না রে, ও তো অনেক শক্ত। দেখিস না ওর আম্মু এখনো দিব্যি সুস্থ আছে। পরি তাড়াতাড়ি করে ওকে গিয়ে ধরতে চাইলে শেহরান রাগী চোখে ওর দিকে তাকায়। মানহা সবার হাসির মধ্যে লজ্জা আর থাকতে না পেরে দ্রুত উঠে চলে যায়। ডাইনিং টেবিলে পড়ে থাকে শুধু রাহুল, মাসুক, তানিশা, ঈশানী, শেহরান আর পরি। পরি ছাড়া বাকিরা সবাই হেসে চলেছে এখনো। রাতে ছাদের ঠান্ডা হাওয়া বইছে। রাহুল, মাসুক আর শেহরান চেয়ারে হেলান দিয়ে বসে আছে। চারপাশে নিস্তব্ধতা, মাঝে মধ্যে শোনা যাচ্ছে ঝিঝির ডাক। মাসুক একটা পানির বোতল হাতে নিয়ে হালকা হাসি দিয়ে বলল, কাল কাজী কখন আসবে এসকে? শেহরান গম্ভীর গলায় উত্তর দিল, সন্ধ্যায়। সবকিছু প্ল্যান মাফিক হচ্ছে, চিন্তা করিস না। রাহুল হঠাৎ কিছুটা চিন্তিত গলায় বলে উঠল, ভাই একটা কথা বল, ধর সত্যি যদি মানহা তোর এই ডিমান্ড মেনে নেয়, তাহলে তুই কি করবি? সত্যি কি সামনে আসবে? আর ওর বিয়ের যে প্ল্যান করেছিস সেটা তো একটা সত্যিকারের বিয়ে, তখন কি হবে? আর ওই বেচারা বরটা তো একদমই বিধবা হয়ে যাবে। স্যাড ফর হিম। শেহরান বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে বলল, বিয়ে ভেঙে গেলে ছেলেরা বিধবা হয়, এই কথা তোকে কে বলেছে ইডিয়েট? মাসুক হেসে গড়িয়ে পড়ে, তুই কোন গ্রহের প্রাণী রে ভাই? রাহুল রেগে উঠে বলে, তোরা আমার বন্ধু নাকি শত্রু? হ্যাঁ, সব সময় শুধু আমার ভুল ধরিস। যা, আর কিছুই আমি বলবো না। এমন সময় নিচের দিক থেকে হঠাৎ করে চেঁচামেচির শব্দ আসে। তিনজনেই উঠে দাঁড়ায়, পরস্পরের দিকে তাকিয়ে দ্রুত নিচে নেমে যায়। নিচে এসে দেখে তানহা আর মানহার মধ্যে জোরদার ঝগড়া চলছে। পরি দুজনকে থামানোর আপ্রাণ চেষ্টা করছে, আর ঈশানী আর তানিশা তাদের দুই বোনকে শান্ত করতে চাইছে। শেহরান এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে তানহা? তানহা মুখ ফুলিয়ে বলে, ভাইয়া, ও আমার রুমে এসে আমার ভাল্লুকটা নিয়ে যাচ্ছে। মানহা সঙ্গে সঙ্গে বলে ওঠে, তুই আগে আমার কুকুরটাকে ফেরত দে, জানিস না ওটা আমার পরিবার? রাহুল এক ধাক্কায় কথাগুলো শুনে চারিদিকে তাকিয়ে কুকুর আর ভাল্লুক খুঁজতে শুরু করে। চেহারায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে শেহরানের কানে কানে বলে, এই এসকে, শিগগিরই ফরেস্ট অফিসারকে খবর দে। কি সর্বনাশ কাণ্ড! তোর বোনেরা এই খোলা পরিবেশে এইসব বন্য প্রাণী পুষে বেড়ায়? ঈশানী পাশ থেকে জোরে হেসে বলে, ইডিয়েট, ওদের হাতে ভালো করে দেখ। রাহুল তাকিয়ে দেখে ওদের হাতে দুটো টেডি বিয়ার, একটা ভাল্লুকের আকৃতির আর একটা কুকুরের। সবকিছু বুঝে নিয়ে রাহুল মুখে হাত চাপা দিয়ে রেগে ফেটে পড়ে। সোজা শেহরানের দিকে তাকিয়ে বলে, এই এসকে, এই এত রাতে তোর দুই বোন কি শুরু করেছে রে? কিছু বল ওদের। পরিও এবার বাধ্য হয়ে বলে ওঠে, আপনি কিছু বলুন না প্লিজ। শেহরান দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে, ঠান্ডা গলায় বলে ওঠে, জঙ্গলের দুই জঙ্গলির ঝগড়ার মাঝে মানুষদের কিছু বলতে নেই, এতে পাপ হয়। এই কথা বলতেই ঠিক তখনই মাসুক বোতল খুলে মুখে পানি তুলেছিল। শেহরানের কথায় হেসে ফেলায় পুরো মুখ ভর্তি পানি ছিটকে পড়ে সবার সামনে। রাহুল আর পরি দুজনেই এবার থেমে গিয়ে তাকায় শেহরানের দিকে অবাক হয়ে। শেহরান শান্ত স্বরে বলল, পরি, এবার রুমে যা। সবাই তাকিয়ে থাকে শেহরানের যাওয়ার দিকে।
পরি এসে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। ঠান্ডা হাওয়ার ঝাপটায় ওর চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু সে কোনো কিছুর খেয়াল নেই। চোখ দুটো আকাশের দিকে, অথচ মনটা যেন কালকের দিনে আটকে আছে। কি হবে আগামীকাল? সেহরান আসলে ঠিক কি করতে চাইছে কিছুই পরিষ্কার নয়। সেহরান তখন রুমে বসে অফিসের কিছু জরুরি কাজ মেটাচ্ছিল। হঠাৎই পরীকে চোখে পড়তেই ওর কাজে কাছে কাজ ছেড়ে উঠে আসে। চুপচাপ পেছনে গিয়ে দাঁড়ায়, এক মুহূর্ত অপেক্ষা করে। হঠাৎ করেই পরীকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দিয়ে চুমু দেয়। নরম গলায় বলে, কি হয়েছে জান? কি নিয়ে এত চিন্তা করছিস? পরী কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। একটু পর ধীরে ধীরে বলে ওঠে, আপনি এত ভুল বোঝেন কেন? মাঝে মাঝে আপনাকে আমার খুব ভয় করে। সেহরান ওর কথা শুনে গভীরভাবে ওকে আরো জড়িয়ে ধরে। গলার কাছে মুখ রেখে বলে, তুই আমার অবাধ্য না হলে আমি কোনোদিন তোকে কষ্ট দেব না। পরী কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। একটু পর ধীরে ধীরে বলে ওঠে, আপনি এত কেন ভুল বোঝেন আমাকে? মাঝে মাঝে আপনাকে খুব ভয় করে। সেহরান ওর কথা শুনে গভীরভাবে ওকে আরো জড়িয়ে ধরে। গলার কাছে মুখ রেখে বলে, তুই আমার অবাধ্য না হলে আমি কোনোদিন তোকে কষ্ট দেব না। আমার রাগ, আমার পাগলামি সবকিছু কেন করি তুই বুঝিস না? তোকে দেখার, ছোঁয়ার, ভালোবাসার অধিকার শুধু আমার। তোর গায়ে বাতাস লাগলেও আমার হিংসে হয়। পরি এবার আস্তে আস্তে সেহরানের মুখের দিকে ফিরে তাকায়, চোখে একটু অভিমান, একটু মিষ্টি ঝাঁজ। আপনার এসবকে আমি পাগলামি বলি? সেহরান হেসে ফেলে, হ্যাঁ, আমি তো পাগল শুধুমাত্র তোর জন্য। পরি চোখ তুলে আবার জিজ্ঞেস করে, আপনি আমায় ভালোবাসেন? সেহরান চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থেকে খুব স্বাভাবিক গলায় উত্তর দেয়, না, তোকে আমি ভালোবাসি না। তুই আমার প্রয়োজন, আমার জীবনের, আমার অস্তিত্বের চেয়েও বেশি। এই উত্তর শুনে পরীর চোখ ভিজে ওঠে, গলার কাছটা ধরে আসে। সে কিছু না বলে সরে গিয়ে রুমের দিকে পা বাড়াতে চায়। সেই মুহূর্তেই সেহরান ওকে আবার টেনে নেয় নিজের বাহুতে। ওর গলায় মুখ গুজে দিয়ে ফিস ফিস করে বলে, ইগনোরেন্স আমার একদমই পছন্দ না পরি। তুই জানিস, তবুও বারে বারে আমায় রাগিয়ে দিস কেন পরি? পরি এবারও কিছুই বলে না, শুধু ঠায় দাঁড়িয়ে থাকে। সেহরান ওর ঘাড়ে মুখ রেখে কোমল গলায় বলে, আমরা ইউএসএ যাওয়ার পর তোকে পড়াশোনা করাবো, প্রমিস। এই কথা শুনেই পরীর চোখ খুশিতে চকচক করে ওঠে। হঠাৎই ঘুরে দাঁড়িয়ে সেহরানকে জড়িয়ে ধরে বলে, সত্যি? আপনি মিথ্যা বলছেন না তো? সেহরান এবার চোখে মুখে এক রাশ দুষ্টু হাসি নিয়ে বলে, বাহ, এত খুশি হয়ে গেলি? একদম সোজা জড়িয়ে ধরলি বেবি। পরি একটু লজ্জা পেয়ে সরে যেতে চায়, তখনই সেহরান ওর কোমর শক্ত করে ধরে বলে, মুড অন করে এখন চলে যাওয়াটা হচ্ছে না ম্যাডাম। পরি এবার হালকা রাগে সেহরানের বুকে চড় মারে, সবসময় শুধু উল্টাপাল্টা কথা বলেন, অসভ্য একটা। সেহরান হেসে বলে পরীর কানের কাছে ঠোঁট নিয়ে, এই অভ্যাসটা কিন্তু তোর একান্ত ব্যক্তিগত। যখন যা খুশি তাই করতে পারিস, একটুও নিষেধ করব না, বরং আরো হেল্প করব। পরীর গায়ে কাটা দেয় শিহরণে। ও আর কোনো কথা না বলে সেহরানের বুকে মুখ গুজে দাঁড়িয়ে থাকে, আর সেহরান ওকে আগলে রাখে, যেন এই পৃথিবীর সমস্ত শান্তি শুধু এই মেয়েটার মাঝে। ভোরের কোমল আলোটা যেন নিঃশব্দে এসে পুরো ঘরটাকে ঢেকে দিয়েছে। জানালার পর্দার ফাঁক গলে সূর্যের প্রথম আলোক ছায়ায় এসে পরীর গালে পড়ে। বাতাসে জানালার পর্দা হালকা দুলছে, জানালার ধারে রাখা ফুলদানির লাল গোলাপগুলো যেন এক নতুন সকালকে অভ্যর্থনা করছে। পাখিরা জানালার পাশেই গান গাইছে, অথচ ঘরের ভেতরে যেন সেই সঙ্গীত এক ধরনের ভার চাপিয়ে দিচ্ছে। পরীর ঘুম ভেঙে যায়। ধীরে ধীরে চোখ মেলে চারিদিকে তাকিয়ে দেখে এই ঘরটা তার নিজের নয়। বালিশ, বিছানা, দেওয়ালের রং কিছুই অচেনা নয়, কিন্তু এটা ওর নিজের রুমও নয়। যেন নতুন কোনো গল্পের অচেনা একটা পৃষ্ঠা খুলে বসে আছে সে। মাথাটা ভার হয়ে আছে, এক মুহূর্তে যেন সবকিছু ভুলে গিয়েছিল। কিন্তু বাস্তবে রাস্তা হঠাৎই কেটে যায় ওর ভেতরে,
ঠিক তখনই তানহা ফ্রেশ হয়ে ঘরে ঢোকে, মুখে হালকা হাসি, হাতে তোয়ালে। এসে বিছানার পাশে বসে ওর পিঠে হাত রাখে আলতো করে। উঠে ফ্রেশ হয়ে আয় পড়ি, তারপরে নিচে চল, ব্রেকফাস্ট করবি একসাথে। এত মন খারাপ করিস না প্লিজ। যা হয়েছে সেটা নিয়ে আর ভাবতে যাস না। ভাইয়া তোকে কষ্ট দিতে চায়নি, পরিস্থিতির চাপে এমন করছে। তুই তো ভাইয়াকে চিনিস, তাই না? তানহার গলায় একরাশ আন্তরিকতা, কিন্তু পরি তাকিয়ে থাকে ওর মুখের দিকে স্থির দৃষ্টিতে, যেন শব্দগুলো ঠিক মতো শুনলেও হৃদয়ে পৌঁছাতে পারছে না। পরীর চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, ভিজে বিছানার ফেলে এক দাগ। মন ফিরে যায় ঠিক রাত 12টায়। শেহরান পরীকে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছে বারান্দায়। বাতাসে ওর চুল উঠছে আর শেহরান গভীর প্রশান্তিতে ওর সেই মুহূর্তটা উপভোগ করছে। একটুখানি হাসি পরীর ঠোঁটেও, অথচ সেই মুহূর্তটা বেশিক্ষণ টিকল না। হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কার শব্দ। শেহরান বিরক্ত হয়ে ওঠে, ভুরু কুঁচকে যায়। কে এলো এত রাতে? পরি একটু দুশ্চিন্তাগ্রস্ত গলায় বলে, জানি না, কিন্তু নিশ্চয় কিছু দরকার আছে, প্লিজ খুলে দেখুন। শেহরান দরজা খুলে দেখে দাঁড়িয়ে আছে মানহা, মুখে তীব্র ক্ষোভ, চোখে জ্বলে। শেহরান রাগ সামলে বলল, কি চাই তোর? মানহার গলা যেন কাঁচ ভাঙা চিৎকার। রাতের নিস্তব্ধতা চুরমার হয়ে যায় তার কণ্ঠের দহন জ্বালায়। ওকে এখনই তোমার রুম থেকে বের করে দাও। আমরা তো সামনে বিয়ে করতে চলেছি, এই রুমে থাকছে কেন ও এখানে? আর চোখে মুখে স্পষ্ট অধিকার বোধ আর ঈর্ষার আগুন। তার আওয়াজে পাশের রুম থেকে তানহা বের হয়ে আসে, ভুরু কুঁচকে তাকায় দুজনের দিকে। শেহরান দাঁড়িয়ে থাকে স্থির, ঠান্ডা কিন্তু কঠোর কণ্ঠে বলে ওঠে, ও আজ এই রুমে থাক, কাল থেকে থাকবে না। তুই চিন্তা করিস না মানহা, যা গিয়ে ঘুমিয়ে পড়। তোর শরীরের এই অবস্থায় এত রাত অবধি জেগে থাকাটা ঠিক না। কিন্তু মানহা থামবার পাত্রী নয়, চোখ দুটো ক্রুদ্ধ দাবানলের মতো জ্বলছে। সে আরো এগিয়ে এসে শেহরানের মুখোমুখি দাঁড়িয়ে বলে, তুমি কি আমার সাথে চালাকি করছো? হ্যাঁ, তুমি আমাকে বোকা ভেবো না এসকে। তুমি একবার যখন সব স্বীকৃতি দিয়ে ফেলেছ, আমি কিন্তু এত সহজে এই সব কিছু মেনে নেব না। পরি চুপ, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, দৃষ্টিতে বিস্ময়, মনের ভেতরে ঝড়। এই মেয়েটা এত বড় মিথ্যা কথা বলছে, কিন্তু কিসের জোরে? মনটা আবারও বিভ্রান্তিতে জড়িয়ে যায়। শেহরান ভেতরে ভেতরে অনুভব করছে পরীর ভয়াবহতা। নো, নট নাও, নট হোয়েন আই অ্যাম দিস ক্লোজ। তীরে এসে তরি ডোবাতে চায় না সে। এই মুহূর্তে যদি মানহার মনে সামান্য সন্দেহের জন্ম নেয়, তবে হয়তো চিরতরে হারাবে সে পরীকে। তাই নিজেকে কঠিন এক মুখোশে ঢেকে সে বলে ওঠে, পরি। পরি তাকিয়ে থাকে শেহরানের চোখের দিকে। না কাঁপে দৃষ্টি, না কাঁপে আত্মা, সবকিছু বুঝে যায় এক নিমেষেই। চুপচাপ দরজা দিয়ে এগিয়ে তানহার সামনে এসে দাঁড়ায়, নরম গলায় বলে, আপু, তোমার রুমে আজ রাতে থাকার মতো একটু জায়গা হবে আমার? তানহা তার কাঁধে হাত রেখে সম্মতির ইঙ্গিত দেয়। ও পরিস্থিতি বুঝে পরীকে সামলে নিয়ে বলল, চল, আজ দুই বোন একসঙ্গে ঘুমায়। তাদের দুজনের ছায়া মিলিয়ে যায় অন্ধকার করিডোরে। শেহরান দরজার পাশে দাঁড়িয়ে থাকে একা, ভাবে, এই প্রথম, হ্যাঁ এই প্রথম পরি ওর পাশে নেই। নিজেকে মনে হচ্ছে আগুনে পোড়া কয়লা, অন্ধকার, বিবর্ণ, পাপবোধে জর্জরিত। অন্তরের এক গুমট ক্ষোভ আর তীব্র অন্তদহন। নিজেই যেন নিজেকে বলছে শেহরান, পরি জান আমার, আই নেভার লেফট ইউ অ্যালোন, নট ইভেন ফর এ নাইট। আর আজ, আজ এ আজ যখন আমি কোনো ভুলই করিনি, কিন্তু তবুও তার জন্য তোকে দূরে পাঠাতে হলো। আজকের রাতটা শুধু সহ্য করে নিয়ে যান, জাস্ট ওয়ান নাইট মাই লাভ, জাস্ট ওয়ান। কথা দিচ্ছি, কাল এই মানহাকে এমন শাস্তি দেব, ওর সব মিথ্যের মুখোশ খুলে যাবে সবার সামনে। ফ্রেশ হয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে আসে, চোখ নামিয়ে কারোর দিকে না তাকিয়ে সোজা হাঁটা দেয় রান্নাঘরের দিকে, চুপচাপ নির্বিকার হয়ে। বসার ঘরে বসে থাকা
কয়েক জোড়া চোখ অবাক হয়ে তার চলে যাওয়া দেখে। ঈশানী চোখ ইশারায় ফিসফিস করে বলে ওঠে, এসকে, কি হয়েছে রে পরি? এভাবে কাউকে কিছু না বলে চলে গেল কেন? কিছু কি হয়েছে নিশ্চয়ই। সেহরান ঠান্ডা গলায় বলে, কিছু না। তানিশা একটুও বিশ্বাস করতে পারে না। কিছু তো হয়েছেই, তা না হলে পরি আমাদের সাথে কথা না বলে চলে যাওয়ার মানুষ না। মাসুক একটু লক্ষ্য করে সেহরানের মুখের দিকে তাকিয়ে বলে, তোর চোখ এত লাল কেন? মনে হচ্ছে সারা রাত ঘুমাসনি। সেহরান কিছু বলতে যাবে, ঠিক তখনই রাহুল পাশে এসে বসে বলে ওঠে, কারণ কাল রাতে এসকে তার বউকে ছাড়া একা ছিল, ওই শাকচুন্নি মানহার কারণে। ঈশানী, তানিশা, মাসুক তিনজনেই চমকে ওঠে একসাথে। মানে? রাহুল হাসতে হাসতে সব খুলে বলে, রাতে আমি আর এসকে সাথে ছিলাম। বাকি যা কিছু ঘটেছে মানহার ঢং। সব তো বললাম তোদের। মাসুক মুখ কুঁচকে বলে, আমাকে তো ডাকতে পারতিস। রাহুল হেসে চট করে বলে ওঠে, মাসু, আমাদের যতদূর মনে পড়ে তুই তখন তোর প্রাইভেট টাইম স্পেন্ড করছিলি, তাই তোকে আর ডিস্টার্ব করিনি। ঈশানী তখন কেসে ওঠে। রাহুল তাড়াতাড়ি করে পানি এগিয়ে দেয়। আরে আরে, ইস্যু পাখি পানিকা, এত লজ্জা পাওয়ার কিছু হয়নি। তানিশা বিরক্ত মুখে বলে, রাহুল চুপ থাক, সবসময় এত বাড়াবাড়ি করিস কেন? তারপর সোজা সেহরানের দিকে তাকিয়ে বলে, পরীর সাথে কথা বলেসকে, যে কোনো মেয়ে হলে কষ্ট পেত এমন ব্যবহারে, সেখানে পরী তো অনেক ছোট। রাহুল আবারও বলে, সব সময় তোর বইয়ের পাশে পাশে থাকিস, পারলে যেন কোলে নিয়ে চড়ে বেড়াতি। এখন কেন যাচ্ছিস না ওর কাছে? সেহরান রাহুলকে চোখ গরম করে আর কিছু না বলেই উঠে দাঁড়িয়ে চলে যায় রান্নাঘরের দিকে। রাহুল মুখে ভেংচি কাটে, যেন সেহরান রাগ থোড়াই কেয়ার করে। অন্যদিকে পরি কিচেনে ঢুকে দেখে দুজন স্টাফ ব্রেকফাস্ট তৈরি করছে। তাদের পাশ কাটিয়ে চুপচাপ নিজের মতো করে চা বানাতে শুরু করে। সেই মুহূর্তে সেহরান ঢোকে কিচেনে। ওর উপস্থিতি টের পেয়ে স্টাফ দুজন নীরবে সরে পড়ে। পরি চায়ের কাপে চামচ নেড়ে যেতে যেতে বুঝে যায় সেহরান ওর পেছনে দাঁড়িয়ে আছে। সে কিছু না বুঝতে দেওয়ার ভান করে কাজ বাড়িয়ে দেয়, কিন্তু সেহরানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে যায়। এই অধিকার, এই অভিমান, সবকিছু এখন শুধু পরীর। হঠাৎ দুজন মুখোমুখি হয়ে যায়। পরী সেহরানকে দেখে অভিমানে পেছাতে চায়, কিন্তু সেহরান এক পা এগিয়ে এসে ওর সামনে দাঁড়িয়ে পড়ে। পরী সরে যেতে চায় অন্যদিকে, শুধু হাঁটতে শুরু করে। আর কিন্তু সেহরান এবার সেই দিকে গিয়েও ওর সামনে এসে দাঁড়ায়। অস্বস্তি আর বিরক্তি মিশে পরীর মুখে। এবার ওর কপাল কুঁচকে যায়। হঠাৎই সেহরানের বুকের সঙ্গে হালকা ধাক্কা লাগে। পরী একটু পিছিয়ে আসে, সাইড দিন। সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট কণ্ঠ পরীর। সেহরান চুপচাপ তাকিয়ে থাকে ওর চোখে। তারপর কোনো পূর্বাভাস না দিয়েই দু হাতে পরীর কাঁধে আলতো ছোঁয়া দিয়ে ওকে নিজের দিকে ঘুরিয়ে আনে। পরী হতবাক, চোখে বিস্ময়। সেহরান শান্ত গলায় বলে, পালিয়ে গেলে তো সব প্রশ্নের উত্তর হারিয়ে যায়। সেহরান কিছু বুঝতে পেরে মুখে হাসি ফোটে, এটা ভেবে যে ওর প্রতি পরীর ইদানিং খুব অধিকার জন্মেছে, যেটা ওর নিজেকে খুব আনন্দ দেয়। সেহরান নরম হাতে পরীর কামিজের ফাঁক দিয়ে ওর ওদরে হাত রেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে। হঠাৎ পরী একটু কেঁপে ওঠে, কিন্তু কিছু বুঝতে দেয় না। চোখ নামিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। সেহরান ওর গলার ভাঁজে মুখ ডুবিয়ে দেয়। তারপর নিঃশব্দ কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, জান, ইউ নো এভরিথিং, তাও এই বাচ্চামো কেন করছিস? আই কুড নট স্লিপ অল নাইট। তোকে এখন খুব দরকার আমার, প্লিজ কথা বল। পরীর চোখ ভিজে ওঠে, কিন্তু না, আজ সে ভাঙবে না। ওর নিজেরও আজ জেদ চেপেছে। আজই সবকিছু শেষ দেখতে চাই। আজ সেহরানের নিজেকে প্রমাণের অপেক্ষা করবে সে। সেহরান পরীর মুখে একের পর এক চুমু খায়। তার হাত ধীরে ধীরে পরীর সারা শরীর জুড়ে জেগে ওঠে, উত্তাপ ছুঁয়ে যায় অবাধ্য বিচরণে। পরী আচমকায় হাত দিয়ে তাকে থামিয়ে দেয়। সাহস সঞ্চয় করে বলে ওঠে, আগে নিজেকে প্রমাণ করুন, তারপর আমার কাছে আসবেন। সেহরানের খুব ইগোতে লাগলো।
পরীর কাছ থেকে এই ইগনোরেন্স ওর একটুও পছন্দ হয় না। আর কি বলল? ওকে প্রমাণ করতে হবে? তার মানে কি পরী ওকে অবিশ্বাস করছে? শেহরান হঠাৎ থেমে যায়, ওর চোখে তীব্র যন্ত্রণা আর ক্ষোভ একসাথে জ্বলে ওঠে। ও পরীকে জিজ্ঞেস করে, তুই কি আমাকে বিশ্বাস করছিস না পরী? তোকে আমি সব বলেছি তাও? পরী পেছনে ফিরে চোখে চোখ রেখে এবার মুখ খোলে, আমি শুধু এই মিথ্যার জাল থেকে মুক্তি চাই। মানহা আপু একটা জোর করে বানানো মিথ্যাকে সত্যি প্রতিষ্ঠা করতে চাইছে। আমি শুধুমাত্র চাই আপনি সেটা আজই প্রমাণ করুন যে সত্যিটা আসলে অন্য কিছু। আমি আর সহ্য করতে পারছি না এসব। চোখের সামনে আরেকজন আমার স্বামীকে দাবি করছে তার সন্তানের বাবা হিসাবে। এটা আমার জন্য বিষ হয়ে দাঁড়িয়েছে। শেহরান একটা দীর্ঘশ্বাস ফেলে, কণ্ঠে ঠান্ডা ধাতব শীতলতা এনে বলে, আজ সন্ধ্যা পর্যন্ত ওয়েট কর, সব প্রমাণ হয়ে যাবে। কিন্তু তারপরে তোকে আমি এমন শাস্তি দেব যাতে তোর শরীরের প্রতিটি ভাঁজে আমার দেওয়া ক্ষত সারা জীবন থাকে। শেহরান পরীকে আরেকবার নিজের কাছে টেনে নিয়ে বলল, ওয়াইফি, আজ রাতে তুই আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দেখাস। ট্রাস্ট মি, জাস্ট তোকে আজ খেয়ে ফেলবো। এই যে আমাকে আজ ইগনোর করলি, তোর এই কাজটা একদম ঠিক করলি না। বলেই শেহরান নিঃশব্দে বেরিয়ে যায় কিচেন থেকে। পরি দাঁড়িয়ে থাকে নিঃশব্দে চোখ নামিয়ে। হঠাৎ বুকের গভীরে এক পশলা আফসোস নেমে আসে। মনে মনে নিজেকেই বলে, কেন ওনাকে রাগাতে গেলাম? কেনই বা নিজেই নিজেকে এতটা কষ্ট দিলাম? রোজ জানালার পাশে বসে থাকে নিস্তব্ধ হয়ে। চোখের সামনে যেন কুয়াশা, সময় থেমে আছে ওর কাছে। চোখ দুটো লাল হয়ে আছে কান্নায়। বুকের ভেতর একটা ভার যেন চেপে বসেছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। বিছানার কোলে এলোমেলো চুল মুখে মুখ লুকিয়ে বসেছিল। ঠিক তখনই ঘরে ঢুকলেন সেলিনা চৌধুরী। চিবুক উঁচিয়ে ঠোঁটেই সেই চিরচেনা কঠোরতা, গলায় বিরক্তির সুর। কি নিয়ে এত শোক করছো রোজ? কতদিন আর এইভাবে বসে থাকবে? কাজে ফিরছো না কেন তুমি? রোজ জানে এই মানুষটা তার মা সেলিনা চৌধুরী, আর সেই কারণেই তার জীবনের আবেগ বলে কোনো জায়গা কখনোই ছিল না। তবু আজ রোজ ভাঙা গলায় বলল, আম্মু, আমাকে কয়েকটা দিন দিন থাকতে দাও না প্লিজ। তুমি বুঝতে পারছো না, আমার মনটা ভেঙে গেছে, একেবারে ভেঙে গেছে। আর কোনো শব্দ না বলেই চোখ বেয়ে গড়িয়ে পড়ে জল। কিন্তু সেলিনা চৌধুরী তাচ্ছিল্যের ভঙ্গিতে হেসে উঠলেন, ঠোঁটের কোণে বিদ্রূপের ছায়া। তোমার মন ভেঙেছে? কিসের জন্য বলো? যেই ছেলেটা তোমাকে একদিন ভালোবাসনি এতদিন, শুধুমাত্র আমেরিকা থেকে ফোন করে পরীর খোঁজ নিতে চেয়েছে, তাকে তুমি এতটা মন দিয়ে বসে রইলে? কি করে এতটা বোকা হলে তুমি? রোজ হঠাৎ কেঁপে ওঠে, বলল, তুমি মিথ্যা বলছো আম্মু। হ্যাঁ, ও মাঝে মাঝে পরীর খোঁজ নিত ঠিকই, কিন্তু সেটা খুব সাধারণভাবে, এর বেশি কিছু না। সে আমাকে ভালোবাসে, আমি জানি। তোমার পরী, ওই মেয়েটা কিছু একটা করেছে। সেলিনা এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না। জোরে হেসে উঠলেন বিদ্রূপ ভাবে, যেন তার মেয়ের অন্ধ বিশ্বাস তাকে বিনোদন দিচ্ছে। রিয়েলি মামুনি, একবার ভালো করে ভেবে দেখো তো, শেহরান যদি শুধু পরীর খোঁজই নিত, তাহলে কি সে তোমার সাথে রাতভর প্রেমালাপ করত? সে কখনো কি জিজ্ঞাসা করেছে, রোজ তুমি কেমন আছো? একবারও না। শুধু পরী পরী আর পরী, এই নিয়েই তার আগ্রহ ছিল। তবুও তুমি চোখ বন্ধ করে নিজের মন গেঁথে বসেছিলে তার প্রতি। মায়ের কথা যেন বাজ হয়ে আঘাত আনে রোজের বুকে। ওর মুখের রং সাদা হয়ে আসে, চোখ দুটো ফাঁকা, শূন্য। সত্যি তো, সে কখনো কি নিজের এই সম্পর্কটাকে যাচাই করে দেখেছে? কখনো কি ভেবেছে সে শুধু একতরফা ভালোবেসেই চলেছে? পা দুলিয়ে দুলিয়ে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ে রোজ। মাথা নিচু, বুকের ভেতরটা কাঁপছে। চোখের জল আর ঝরছে না, শুধু এক নিঃশব্দ অপার শূন্যতা। সেলিনা এবার ঠান্ডা কিন্তু কড়া গলায় বলে ওঠেন, তুমি জানো না শেহরান পরীর জন্য কি কি করতে পারে? ও নিজের সবকিছু, নিজের স্বপ্ন, এমনকি নিজের অস্তিত্ব পর্যন্ত পরীর জন্য ত্যাগ করতে পারে, শুধু ওকে নিজের করে রাখার জন্য।
তোমরা এত বছরে যা পারোনি, আমার সেই লক্ষ্য পূরণ পরীর মাধ্যমে অর্জন করে ফেলেছি প্রায়। আর কিছুদিনের অপেক্ষা মাত্র। এই জন্য আমি বলছি, তুমি নতুন করে কোনো বাধা দিতে আসবে না। এই শেষবারের মতো বলে দিলাম। রোজ তখনও স্তব্ধ, বুঝে গিয়েছে সবকিছু শেষ। যার জন্য সে নিজেকে নিঃশেষ করে দিয়েছিল, সেই মানুষটার হৃদয়ে সে কখনো জায়গা পায়নি। আর সেই সত্যটা আজ তার মা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। আজকের পর থেকে রোজ জানে, ভালোবাসা শুধু আবেগের নাম নয়, বিশ্বাসেরও পরীক্ষা। আর সেই পরীক্ষায় সে হেরে গেছে নিঃশব্দে, একা। ব্রেকফাস্টের পর সেহরান সবাইকে বসার রুমে ডেকে নেয়। সবাই এসে বসে, শুধু সেলিম খান আর রফিক সাহেব ছাড়া। সেজুদি খান একটু উৎকণ্ঠিত কণ্ঠে বলে ওঠেন, কি হয়েছে, খুলে বলো তো সেহরান। সেহরান তখন সোজা সুমাইয়া খানকে উদ্দেশ্য করে বলেন, আজ সন্ধ্যায় মানহার বিয়ে হবে। এই ঘোষণায় উপস্থিত সবাই চমকে না উঠলেও বিশেষ করে চমকে ওঠে সুমাইয়া খান। সেজুদি খান আর মানহা। মানহা তো নিজেও জানতো না আজই তার বিয়ে হবে। খবরটা শুনেই ও খুশিতে আত্মহারা হয়ে পড়ে, মুখে প্রশস্ত হাসি, যেন স্বপ্নের চেয়েও বেশি কিছু। সেহরান বলে, একটু পরে ডেকোরেশনের লোকজন এসে কাজ শুরু করবে। রান্নার জন্য আসবে দুজন শেফ, বাইরের কাউকে ডাকা হয়নি। সবকিছুই ঘরোয়া আনন্দ, আপনাদের বাড়ির আপন মানুষদের নিয়ে। সুমাইয়া খান চিন্তিত গলায় বলে ওঠেন, কিন্তু মানহার এই অবস্থায় বিয়ে কিভাবে হবে? কিছু তো নিয়ম কানুন আছে। সত্যি যদি বিয়েটা করতে চায়, তাহলে বাচ্চাটা হওয়ার পর করলে ভালো হতো না? বৈধ অবৈধের একটা ব্যাপার আছে তো নাকি? তোমরা হয়তো বাইরের দেশে থেকে এসেছো বলে এসব মানো না, কিন্তু আমরা এগুলো এই দেশে মানি। সেহরান এবার ঠোঁট বাঁকা করে হেসে ওঠে, বলে, আসলে আমি একটা কথা খুব ক্লিয়ার করে দিতে চাই, আমার কাছে শুধু মানহা ইম্পর্টেন্ট, আর কেউ না। সবাই ভাবছে বাচ্চার জন্য এই বিয়ে হচ্ছে, না, এটা ভুল। বাচ্চা না থাকলেও আমি আজ হোক বা কাল পরীকে ছেড়েই দিতাম শুধু মানহার জন্য। দেরিতে হলেও আমি বুঝে গেছি ও ছাড়া আমার চলবে না। সেহরানের গলায় চাপা রাগ, ক্ষোভ আর জেদের তীব্র স্পষ্ট। মানহা মুচকি হেসে বলে, হ্যাঁ আন্টি, কাল তো বেচারা সারা রাত ঘুমাতে পারেনি আপনাদের মেয়ের বিরহে। ঈশানী আর তানিশা একসাথে বলে, দেখুন না, এক রাতেই কেমন শুকিয়ে গেছে, মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে ওর। তানহা ঠোঁটে হাসি নিয়ে ছুটে গিয়ে সেহরানের পাশে এসে বলে, ভাইয়া, এত ভালোবাসো আমার বোনটাকে? সেহরান তখন কিছু না বলে বলে, একটু দূরে দাঁড়িয়ে থাকা পরীর দিকে এক দৃষ্টিতে তাকায়, গভীর অথচ নীরব দৃষ্টিতে তাকায়, গভীর, নিজের থেকেও বেশি। সমগ্র পৃথিবীর সব সুখ ওর কাছে তুচ্ছ। আর নিজ মনেই বলে ওঠে, শুধু ওপরের শাসনটাই দেখিস, কিন্তু ভেতরটা দেখিস না কেন পরি? হঠাৎ মানহা এগিয়ে এসে সেহরানের সামনে দাঁড়ায়, গলায় কাপা কাপা, সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? বাচ্চার জন্য না, শুধু আমার জন্য তুমি এই বিয়ে করছো? রাহুল বুঝে যায় মেডিসিন কাজ হয়েছে, তাই ও তাড়াতাড়ি করে বলে, আরে বাচ্চা হবে তাতে কি, বিয়ে তোমাদের আজই হবে। মন পরিষ্কার থাকলে বৈধ বা অবৈধ আবার কি, বাচ্চা নিয়ে এবার না হয় অবৈধ বিয়ে করো, বাচ্চা হওয়ার পর না হয় আবার বৈধ বিয়ে করবে, তাতে আবার এমন কি, বিয়ে দিয়ে কথা ভাবা যায়। বাচ্চা নিয়ে বিয়ে হবে, তা হোক বৈধ, কিন্তু বিয়ে তো। সেজুতি খান কেমন যেন রহস্যের গন্ধ পান। উনি এবার নিজে একটু নরম গলায় বলেন, মানহা আম্মু, যেহেতু বিয়ে করছো, বাচ্চাটাকেও অস্বীকার করা যাবে না। সেহরান তো তোমার বাচ্চার জন্য নয়, স্বয়ং তোমাকে চায়। তাই আমার পরামর্শ, যেহেতু এতদিন অপেক্ষা করেছো, আর কয়েকটা মাস অপেক্ষা করো, তাতেই সবকিছু বৈধ হবে। মানহা এবার নিজের মনের চিন্তায় পড়ে যায়, ভালোই তো বিপদে পড়ে গেলাম, এই বাচ্চার প্ল্যানটা করতে গিয়েই তো বিপদ হয়ে গেল। আমি কি ভুল করলাম? এসকে তো শুধু আমায় ভালোবাসে, এখন এই বাচ্চার জন্য অকারণে অপেক্ষা করা কি যুক্তিসম্মত?
আমি তো চাই বৈধ বিয়ে, ভালোবাসাটা তো সত্যি, কিন্তু কি করব, সবাইকে বলে দেব? সেই মুহূর্তে সেহরান ধীরে ধীরে এগিয়ে আসে পরীর কাছে। সবাই ব্যস্ত, কেউ খেয়াল করছে না। সেহরান পরীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, বেবি, আজ রাতে কিন্তু রেডি থাকিস। প্রথম বাসরটা কেমন যেন একতরফা ফিলিংস ছিল, কিন্তু আজ ভাবছি দ্বিতীয় বাসরটা দুই তরফা ফিলিং দিয়েই পরিপূর্ণ করব। কি বলিস? তুই ছাড়া পেতে চাইলেও আজ কোনো ছাড় পাবি না। বিন্দু মাত্র সদয় হব না আজ। অনেক কথা বলতে শিখেছিস। পরি হঠাৎ একরাশ ভয়ে শুকনো ঢোক গিলে ফেলে। ওর চোখ মুখে ধরা পড়ে না বলা উত্তাপ। সেহরান হঠাৎ মুখ নিচু করে একটা টুপ করে চুমু দেয় পরীর ঠোঁটে। তারপর যেন ও ঠোঁটে দাঁত বসিয়ে একটুখানি কামড়ও দেয়, সবার সবকিছু সবার অগোচরে। দুপুরের আলো এখনো ঘরে ঠিকভাবে আসেনি। জানালার পর্দা খোলা। আজ বাইরের আলো যেন এই ঘরের শ্বাসরুদ্ধ পরিবেশ। ঢুকতেও দ্বিধাবোধ করছে। সেহরান চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরীকে চোখের কোণে এক ঝলক দেখে নেয়, কিন্তু মুখে কোনো ভাব প্রকাশ করে না। ঘরে হঠাৎ যেন নিস্তব্ধতা নেমে আসে। সবার চোখে মুখে জল্পনা কল্পনার ছায়া। ঘর জুড়ে নীরবতা। কেবল কাচের থালায় চামচের টুংটাং শব্দ ভেসে আসে দূর থেকে। সেহরান ধীর পায়ে এসে দাঁড়ায় পরীর সামনে। তার হাতে ধরা একটি সাদা খামে মোড়া কাগজ। সেহরান ঠান্ডা গলায় বলে, চোখে অস্পষ্ট ক্লান্তি, সই করে দে পরী। পরী ভুরু কুঁচকে সবার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, এটা কি? সেহরান নিঃসঙ্গ হাসি দিয়ে বলে, আমাদের ডিভোর্স ফাইল। তুই সই করলেই কোর্টে জমা দেব। চারপাশে হতবাক নীরবতা নেমে আসে। কাকের ডাকও থেমে যায় যেন। একে একে সবার চোখ বিস্ময়ে বড় হয়ে ওঠে। মানহা খুশিতে বলেই ফেলে, তুই কিন্তু না করিস না পরি, আজ আমার আর সেহরানের বিয়েটা হবেই। কিন্তু পরি, সেহরানের দিকে একবার তাকাতেই সেহরান ওর চোখ দিয়ে আশ্বস্ত করে সই করে দিতে। পরি আবার কোনো কথা না বলে ঠান্ডা মুখে কলমটা হাতে নেয়, যেন এক ফোঁটা আবেগও নেই তার চোখে। সই করে দিয়ে ধীরে ধীরে পেছনে ফিরে বেরিয়ে যায় ঘর থেকে। সেহরান তখনও দাঁড়িয়ে, মুখ শক্ত করে কারোর দিকে না তাকায়। কাগজটা হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর মানহার দিকে তাকিয়ে মনে মনে বলে, আজ তুই শুধুমাত্র একবার স্বীকার কর সবকিছু, তারপর দেখ তোর জন্য ঠিক কি শাস্তি নির্ধারণ করা আছে। তোর চোখের ভিতর এক অজানা ক্ষোভ আর যন্ত্রণা লুকিয়ে থাকে, যেটা কাউকে দেখাতে পারে না। চোখের ঘরের বাকি মানুষগুলো, সেজুতি খান আর সুমাইয়া খান, সবাই থম মেরে যায়। কেউ বিশ্বাস করতে পারছে না এই সম্পর্ক এত হুট করে ভেঙে গেল। শুধু রাহুল আর মাসুক খুব স্বাভাবিক থাকে। তখনই নিচতলার ঘড়ির ঘন্টা বাজে, যেন কোনো সম্পর্কের শেষ সুরটা বাজিয়ে দিয়ে গেল। কিছুক্ষণ পরে সেহরানের স্টাডি রুমে কড়াকড়ি নিস্তব্ধতা। বইয়ের তাক থেকে চোখ গড়িয়ে পড়ছে নিঃসময়। আর রুমের টেবিলে এক গ্লাস জুস পড়ে আছে অস্পর্শিত। রাহুল হালকা বিরক্তিতে ভুরু কুঁচকে বলে ওঠে, কিরে এসকে, তোর পিয়ে আসছে না কেন? নাকি শেষমেশ ভয় পেয়ে পালালো? পাশ থেকে মাসুক ঠোঁটে এক টুকরো ব্যঙ্গর হাসি ঝুলিয়ে বলে, ভয় পাবে কেন? ও তো আরো আনন্দ করে বিয়ে করবে। এটা তো ওর স্বপ্ন পূরণ। রাহুল মুখ টিপে হেসে বলে, আনন্দ? বিয়ের আনন্দ বলছিস? সেহরান বোন, বাপরে, কি ডেঞ্জারাস মেয়ে! আমার তো বেচারার জন্য সত্যি ভয় হচ্ছে। মানে, ওর সাইকোলজিক্যাল স্টেবিলিটি ঠিক থাকতে হবে তো। এই পর্যন্ত চুপচাপ বসে থাকা সেহরান এবার ধীরে ঠান্ডা গলায় বলে ওঠে, আমি আছি তো। আরিফের কিছুই হবে না। মানহা যদি বাড়াবাড়ি কিছু করে, তখন এই বাড়িতে ওর আর কোনো জায়গা থাকবে না। সেই ব্যবস্থা আমি করে রেখেছি। সেহরানের কণ্ঠে এমন একটা কঠোরতা, যেন রক্তে গলিত বরফ, ঠান্ডা তীব্র অনড়। এক মুহূর্তের জন্য ঘরটা যেন জমে যায়। মাসুক সাবধানে বলে ওঠে, কিন্তু এসকে, তোর কি মনে হয় সন্ধ্যার আগে পর্যন্ত সব ঠিক থাকবে? মানে, নাটকটা ঠিকভাবে চালিয়ে যাবে? সেহরান ঠোঁটের একরাশ রহস্যের হাসি মেখে বলে,
তুই ওর মুখ দেখেছিস তো ওই সময়? একটু হলেই স্বীকার করে ফেলতো। কিন্তু আমি চাই না এত তাড়াহুড়োই হোক। ও সারাদিন স্বপ্ন দেখুক, আশায় থাকুক, মনে মনে নিজের নাম আর আমার নাম এক করে আঁকুক 1000 বার। তারপর সন্ধ্যার আলো নিভে গেলে আমি নিজের হাতে ছেড়ে দেব ওই সেই কল্পনার ক্যানভাস। তখন ওর চোখে যে ভাঙনের যন্ত্রণা ফুটে উঠবে, সেটাই হবে ওর প্রকৃত শাস্তি। এই জঘন্য মিথ্যা বলার, অপবাদ দেওয়ার, অন্যায় আবেগ চাপিয়ে দেওয়ার একমাত্র প্রাপ্য শাস্তি। রাহুল এবার একটু নিচু গলায় বলল, তবুও ভাই, যতই বলল, ও তোকে পাওয়ার জন্য এত বড় একটা অন্যায় করে ফেলেছে। সত্যি বলতে ভালোবাসা ছাড়া কেউ এমন করে না। সেহরান নিঃশ্বাস ছেড়ে তাকিয়ে থাকে সামনে রাখা নামহীন একটা বইয়ের দিকে, যার পাতাগুলো আজ বড্ড ভারী। তার কণ্ঠ ধীরে ধীরে শীতল অথচ অটল হয়। ভালোবাসা কখনো অন্যায় না রাহুল, কিন্তু কারোর ভালোবাসা না পেয়ে তাকে নিজের নামে করতে গিয়ে মিথ্যা অপবাদ দেওয়া, জোর করে ভালোবাসার দাবি করা, সেটা অন্যায়। ও জানতো, শুরু থেকেই জানতো, আমার মন জুড়ে শুধু একজনই আছে, আমার পরি। তবুও ও মানতে চায়নি। ও ভাবতো বাচ্চা, পরিবার, নাটক এইসব নিয়ে আমাকে বেঁধে ফেলতে পারবে। ইটস নট লাভ, ইটস ম্যানিপুলেশন। ইটস হার ফল্ট, নট মাইন। একটা দীর্ঘ নীরবতা ভর করে রুমে। জানালার ফাঁক গলে ঢুকে পড়ে এক টুকরো হলুদ আলো, যেন সত্যকে আলতো করে ছুঁয়ে দেয়। আর সেহরান চোখ বুজে বসে থাকে। তার মুখে কোনো ক্রোধ নেই, শুধু ধীর সুনিশ্চিত ন্যায়ের প্রত্যয়। ঘরটা থমথমে। সেহরান বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, অপেক্ষা করছে একজনের, আরিফের। তিনজনের কথোপকথনের মাঝে দরজায় ধীরে ধীরে ভেসে ওঠা একটা উপস্থিতি। উজ্জ্বল ফর্সা গড়নের 6 ফুটের লম্বা ছেলেটি হলো আরিফ। দেখতে ভালো হওয়ায় পাশাপাশি খুব নরম আর ভদ্র, গম্ভীর মুখ, চোখে চিন্তার ছাপ, কাঁধ যেন ভারে ঝুঁকে আছে। সেহরান এক মুহূর্ত অপেক্ষা না করে নিজেই এগিয়ে যায়। চোখে তীক্ষ্ণ দৃষ্টি, চোখ ঠোঁটে স্থির অভিব্যক্তি। সে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, কি ব্যাপার আরিফ, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? আমি কিন্তু তোমায় কোনো চাপ দিচ্ছি না, শুধু চাই আমার বোনের জীবন এমন একজন মানুষে থাকুক যে সত্যিকার অর্থে ওকে বোঝে, সম্মান করে। তোমার মতো দায়িত্ববান কাউকেই মানহার জন্য পারফেক্ট মনে করি। আরিফ একবার নিচের দিকে তাকায়, তারপর গম্ভীর গলায় বলে, কোনো প্রবলেম না স্যার, আমি আপনার সিদ্ধান্তে রাজি। কিন্তু একটা কথাই আমাকে ভাবাচ্ছে। আমি মানহাকে খুব ভালো করে চিনি। ইউএসএ আপনার জন্য ওর যে পাগলামি দেখেছি, সেই সব আমায় আতঙ্কে রেখেছে। তখন অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কাজ হয়নি। আপনি এখন যে পরিস্থিতিতে পড়েছেন, সেটার বীজ তো তখনই বোনা হয়েছিল। ভাবছি ও কি আমায় গ্রহণ করবে একজন স্বামী হিসাবে। আমি খুব সাধারণ মধ্যবিত্ত একটা ছেলে। আমার জগৎ বলতে মা আর বাবা। আর যদি মানহা কোনো কারণে কোনো দিন ওনাদের অসম্মান করে, তবে সেটা আমি কখনো মেনে নিতে পারবো না স্যার। তাই বলছি, প্লিজ আরেকবার ভেবে দেখুন স্যার। সেহরান আর এক মুহূর্ত দেরি করে না। এক পা এগিয়ে এসে আরিফের কাঁধে হাত রাখে, চোখে গভীর বিশ্বাস। তুমি পারবে আরিফ, তুমি ওকে সত্যিকারের ভালোবাসো। আমি এমন কাউকে চেয়েছি মানহার জন্য, যে ওর ভালো খারাপ, উচ্ছৃঙ্খলতা, ছেলে মানুষই সব জেনেও তাকে আপন করে নেবে। তুমি পারবে, আমি জানি। ঠিক তখনই পরিবেশটা একটু স্বাভাবিক করতে এসে পড়ে রাহুল। চোখে চেনা দুষ্টু হাসি, মুখে কথার তীর। আরে আরিফ, এত ভাবনা কিসের? তুমি যেহেতু মানাহাকে পছন্দ করো, তাহলে একটা কাজ করবে। সে যেহেতু একটু এগিয়ে এসে আরিফের কাঁধে হাত রেখে বলে, প্রথম রাতেই বিড়াল মারবে, বুঝলে? তারপর দেখো কিভাবে বাঘিনী থেকে সোজা ডজনখানিক বাচ্চার মা হয়ে যাবে তোমার বউ। রাহুল অট্টহাসিতে ফেটে পড়ে। আরিফ থতমত খেয়ে যায়। সামনে সেহরান কি জবাব দেবে বুঝে পায় না সে। সেহরান রাহুলের দিকে তাকিয়ে রেগে বলে ওঠে, ইডিয়েট! ওর বিষয়টা ওকে বুঝতে দে, তোকে ওর বুদ্ধি ধার দিতে হবে না। মাসুক রাহুলের দিকে তাকিয়ে মুখ টিপে হাসে। রাহুল
তোর মাথায় এত আজব বুদ্ধি আসে কোথা থেকে ভাই? বেচারা আরিফের দিকে একটু চেয়ে দেখ, ওর কি সাহস আছে ওই মানহার কাছে যাওয়ার? মানহা আরিফের গলা চেপে ধরবে নাকি তাই দেখ। আরিফ যেন এই দৃশ্যটাই চোখের সামনে দেখতে পায়। সে হঠাৎই গলায় হাত দিয়ে ধরে আর ধপাস করে একটা চেয়ারে বসে পড়ে আতঙ্কে। শেহরান দ্রুত তাকে তাকায় মাসুকের দিকে, চোখে বজ্রপাতের আগুন, চোখে যেন বলছে আর একটা শব্দও বলিস না। মাসুক বুঝে যায় সে কিছু একটা ভুল বলে ফেলেছে। আরিফ যদি এখন ভয়ে পিছিয়ে আসে তাহলে তো সব শেষ। সে নিজেই এগিয়ে আসে আরিফের দিকে। শেহরান এবার কোমল অথচ দৃঢ় গলায় বলে, ভয় কিসের আরিফ? পুরুষ মানুষের মতো বিহেভ করো, আমি আছি তো। রাহুল এবার কৌতুক করে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, দরকার হলে আমরা তিনজন তোমার বাসর ঘর পাহারা দেব, চিন্তা করো না। এই কথা শুনে শেহরান আর মাসুক একসাথে তাকায় রাহুলের দিকে। ওদের চোখে আগুন। রাহুল বেফাঁস কথা বলে ফেলেছে বুঝতে পেরে একটু পিছিয়ে যায়। শেহরান নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে বলল, রাহুল, একটু ভেবেচিন্তে কথা বলার চেষ্টা কর, সব জায়গায় তোর এই রসিকতা চলে না। মাসুক বলে, রাহু, তুই এত বেশরম হলি রে কেন? আমরা এখন অন্যের বাসর ঘর পাহারা দেব নাকি? এই কথাটা এসকে বললে ও না হয় বুঝতাম, ও তো এমনিতেও ঠোঁট কাটা, কিন্তু তুইও কিন্তু এ নতুন ধরন দিচ্ছিস। রাহুল ভ্যাবাচাকা খেয়ে যায়। এইবার শেহরান ভুরু কুচকে রাগে গর্জে ওঠে, তোরা চুপ থাক, একদম উল্টাপাল্টা কথা বলিস না। সে এবার আরিফের দিকে ফিরে যায়, সংযত কিন্তু দৃঢ় নির্দেশে বলে, তুমি যাও, নিজেকে গুছিয়ে নাও, সন্ধ্যাবেলায় তোমার পরিবার নিয়ে চলে এসো, আমি অপেক্ষায় থাকবো। আরিফ উঠে দাঁড়ায়, সোজা হয়ে দাঁড়িয়ে বলে, জি স্যার, আপনি চিন্তা করবেন না, আমরা ঠিক সময়ে চলে আসব। এই বলেই সে এমনভাবে বেরিয়ে গেল যেন বিয়েটা শুধু ওর না, বরং দেশের একটা মিশন। আর পেছনে রেখে যায় এক চাপা উত্তেজনা আর সাহসী সিদ্ধান্তের ছাপ। শেহরান এবার রাহুল আর মাসুকের দিকে তাকায়, তোরা একটা কাজ কর, তানহা আর তানিশাকে সঙ্গে নিয়ে শপিং কমপ্লেক্সে যা, কিছু জিনিস এখনো বাকি আছে সেগুলো নিয়ে আয়, আর বাকিগুলো হয়তো এতক্ষণে এসে গেছে। আমার এই দিকে অন্য কাজ আছে। দুজন মাথা নেড়ে চলে যায়। ঘরের ভেতর শেহরান তখন একা দাঁড়িয়ে, চোখে এক অদ্ভুত স্থিরতা, এ যেন ঝড়ের ঠিক আগের নিস্তব্ধতা। বেলা ঠিক 12টা, ডেকোরেশনের দল এসে গেছে। দোতলার বাংলোটি প্রতিটি কোণে তার রঙিন ফিতের মতো করে আনন্দ ছড়িয়ে দিচ্ছে। রজনীগন্ধার মালা, রঙিন লাইটিং সব মিলিয়ে বাড়িটা যেন উৎসবের রাজপ্রাসাদ। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে মানহা, চোখ দুটো চকচক করছে, মুখে চাপা উত্তেজনা, তার বুকের ভেতরটা কাঁপছে। এত কিছু কি সত্যি তার জন্য? তার আর শেহরানের বিয়ে, অবিশ্বাস্য লাগছে যেন সবকিছু। হঠাৎ করিডোরে এক চেনা মুখ, পরি, দাঁড়িয়ে আছে একদম চুপচাপ, জানালার বাইরে তাকিয়ে, চোখে ঝড়ের রং। মানহা আর স্থির থাকতে পারে না, হুট করেই এগিয়ে গিয়ে পরীর হাতটা চেপে ধরে, টেনে নিয়ে যায় দোতলার এক প্রান্তে। পরী রীতিমতো বিরক্ত, স্পষ্ট, কিন্তু এই আচরণ এর একদমই ভালো লাগেনি। হাত ছাড়িয়ে নিতে চায় কিন্তু মানহা তখন তেতে উঠেছে। মানহা বলে, তুই এখানে কি করছিস? ডিভোর্স হয়েছে আধা ঘন্টাও হয়নি, আর তুই কিনা নিজের এক্স হাজবেন্ডের বিয়ের প্রিপারেশন দেখতে এসেছিস? একটুও তো লজ্জা করে না তোর পরি? পরি এবার ধীরে ধীরে দুই হাত বুকের কাছে গুজে সোজা হয়ে দাঁড়ায়, মুখে এক রাশ ঠান্ডা দৃঢ়তা। লজ্জা? তাও আবার আমার করবে কেন? আর শুধুমাত্র ডিভোর্স ফাইল হয়েছে আমাদের, তাই বলে ডিভোর্স হয়ে যায়নি এখনো? লজ্জা তো তোমার পাওয়া কথা আপু। পরীর ঠান্ডা কণ্ঠ। মানহা কিছুটা থমকে যায় পরীর কণ্ঠে। পরী কণ্ঠ এবার তেজ নিয়ে বলে, আমি এমন কোনো পাপ করিনি বা অন্যায় করিনি, অবৈধ কোনো কিছু করিনি তোমার মতো। আমার বিয়ে হয়েছিল বৈধভাবে, কিন্তু তুমি করছো কি? একটা বাচ্চা যার কোনো বৈধতা নেই, আর এক অবৈধ বিয়ে যেটা আইনের চোখে এখনো পর্যন্ত কোনো বৈধতা নেই।
মানহা রাগে ফুঁসে ওঠে, প্রয়োজনে আবার বিয়ে করব আমি। পরি এবার হেসে ফেলে, যেন কোনো মজার কৌতুক শুনে ফেলেছে সে। বলতে থাকে কঠোরভাবে, বিয়ে কোনো পুতুল খেলা না মানহা আপু। যে মন চাইলো এখন একবার বিয়ে করবে অবৈধভাবে, আর পরবর্তীতে আবারও করবে বৈধতার নামে, নিজের মনকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য। এটা একটা পবিত্র বন্ধন। তুমি চাইলেই তো বাচ্চা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারতে, তারপর না হয় আইনের মতো করে বিয়েটা করতে। আর উনি তো বলেই দিয়েছে বাচ্চা না থাকলেও তোমায় ভালোবাসেন। তবে তুমি বোধহয় চাও না কোনো কিছুই বৈধভাবে হোক, শুধু চাও এক জোর করে তৈরি করা সম্পর্ক। বেস্ট অফ লাক আপু, বলেই পরি ঘুরে দাঁড়ায়, আর কোনো কথা না বলে এ, বাড়িয়ে চলে যায় ধীর নির্ভীক পায়ে। মানহা দাঁড়িয়ে থাকে রক্তচক্ষু চোখে পরীর যাওয়ার দিকে, ঠোঁট কামড়ে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করে। রাগে গজগজ করতে থাকে, বলে, সবাই ভাবে আমি অবৈধভাবে বিয়ে করব। মোটেও না, আমি সেহরানকে পাওয়ার জন্য যা যা করা দরকার সব করেছি। আজ তো প্রমাণ হয়েই গেছে ও আমায় ভালোবাসে। না হলে কি ডিভোর্স ফাইলে সই করতো? তবে সত্যিটা জেনেই এখন বিয়ে হবে আমাদের। তার ঠোঁটে এক তৃপ্তির হাসি, নিজের মনেই ফিসফিস করে বলে ওঠে, খেলাটা তাহলে আমিই জিতলাম। রাহুল হাতে ঘড়ির চাবিটা ঘোরাতে ঘোরাতে ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু গাড়ির দরজার ঠিক কাছে পৌঁছাতেই হঠাৎ পেছন থেকে ভেসে এলো এক চেনা কণ্ঠস্বর। তানহার সঙ্গে ছিল তানিশা। রাহুল থমকে দাঁড়ায়, ঘুরে তাকাতেই চোখে পড়ল তানহা হেঁটে আসছে। একটা ধূসর বর্ণের হোয়াইট কামিজ, ভেজা চুলগুলো এলোমেলো ভাবে ছাড়ানো পিঠ পর্যন্ত, যেন সদ্য জ্যোৎস্নায় ভেজা একটা কবিতা। রাহুলের হার্টবিট যেন এক সেকেন্ড থেমে গেল। সে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল ওর দিকে। ঠিক তখনই ওরা রাহুলের কাছে এসে পৌঁছায়। তানিশা একটু চমকে বলল, এই, এভাবে কার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছিস রাহু? রাহুল নিজেকে সামলে নিয়ে একটু গম্ভীর কণ্ঠে বলে, আকাশের পরী দেখছিলাম। তানহা একটু চারপাশে চোখ ঘুরিয়ে ঠোঁট বাঁকিয়ে কটাক্ষ ছুড়ে দেয়, এই দিনের বেলায় পরী? আপনি তো দেখছি আবার শুধু ভাষা না, দৃষ্টি প্রতিবন্ধীও। তানিশা পাশে দাঁড়িয়ে হেসে ফেলে, ওয়াও, খুব ভালো নাম দিয়েছো তানহা, দৃষ্টি প্রতিবন্ধী। রাহুল এবার ভুরু কুঁচকে রেগে যায়, তার এত সুন্দর একটা নাম অথচ মেয়েটা কিসব বলে ডাকে। ও বলে, শোনো মিস ধানি লঙ্কা, আমার একটা খুব সুন্দর নাম আছে, তুমি সেই নামেই ডাকবে। আর আমি তোমার চেয়ে অনেক বড়, একটু রেসপেক্ট দিয়ে কথা বলো। তানহা এবার নিজেকে আটকাতে পারে না, গলায় ঝাঁজ এনে বলে, শুনুন প্রতিবন্ধী সাহেব, আমারও একটা সুন্দর নাম আছে, আপনিও সেই নামে ডাকলেই ভালো করবেন। আর আমি আপনার থেকে ছোট, সেটা মাথায় রেখে নিজের মান পকেটে রেখে কথা বলবেন। রাহুল এক মুহূর্তের জন্য থমকে যায়, মুখটা একটু ফাঁকা হয়ে গেল। তারপর ধীরে ধীরে বলে, তুমি কি আমায় থ্রেট দিচ্ছ? তানহা চোখ রাঙিয়ে বলল, হ্যাঁ, শতভাগ দিচ্ছি, আমি কাউকে ভয় পাই না। রাহুল ঠোঁট বাঁকিয়ে মুচকি হেসে বলে, ও আচ্ছা, তুমি ভয় পাও না, কিন্তু আমি তো ভয় দেখতেই খুব ভালোবাসি। তানিশা ওদের দুজনের টানাটানি ঝগড়া দেখে বিরক্ত হয়ে বলল, কি শুরু করেছিস তোরা দুজন? পুরো বাচ্চাদের মতো ঝগড়া করছিস, ওয়েট কর, আমি একটু ভেতর থেকে আসছি। এই বলেই তানিশা ভেতরে চলে যায়। আর মাঠ ফাঁকা পেয়ে রাহুল যেন পুরোপুরি খেলায় নেমে পড়ে। তানহা এবার রেগে গিয়ে বলল, আপনি আমায় ভয় দেখাবেন কেন? আপনাকে তো আমি ঠিক করে চিনিই না, আপনার সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই। রাহুল হাসতে হাসতে বলল, কে বলেছে শত্রুতা নেই? এই যে আমার সুন্দর নামটা ছেড়ে দিয়ে কি সব প্রতিবন্ধী বলে ডাকছো, এটা কি ঠিক মিস ধানীলঙ্কা? তানহার মাথায় যেন আগুন জ্বলে উঠল। সে রাহুলের একদম সামনে গিয়ে আঙ্গুল উঁচিয়ে চিৎকার করে বলে উঠল, এই খবরদার, আমাকে আবার এই বাজে নামে ডাকবেন না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। রাহুল এবার ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। তানহা একটু নার্ভাস হয়ে পিছিয়ে যায়। রাহুল ঠান্ডা গলায় বলে ওঠে, খারাপ কি হবে শুনি? কি করবে তুমি আমার? তানহা এবার চিৎকার করে বলল, অসভ্য লোক, সামনে থেকে সরে যান বলছি।
রাহুল এবার জোরে হেসে ফেলে। চারপাশে একবার নিজের নজর বুলিয়ে হঠাৎই তানহাকে গাড়ির পেছন সাইডে টেনে নিয়ে যায়। তারপর দুই হাত নিজের হাত দিয়ে গাড়ির সাথে চেপে ধরে আটকে ফেলে। তানহা এক মুহূর্ত স্তব্ধ হয়ে যায়। রাহুলের নিঃশ্বাস ওর মুখে আছড়ে পড়ে, আর ও যেন দম বন্ধ হয়ে আসার মতো অনুভব করে। রাহুল ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি নিয়ে বলে, কিছুই তো করিনি এখনো মিস। তাতেই যদি আমি অসভ্য হয়ে যাই, তাহলে বরং সত্যিকারের অসভ্য হই, কি বলো? তানহা শুকনো ঢোক গেলে একটু কাপা কণ্ঠে বলে, ছাড়ুন বলছি অসভ্য লোক, আমি কিন্তু ভাইয়াকে বলে দেব। রাহুল জোরে হেসে ওঠে। বলে দাও যা ইচ্ছে, তার আগে আমাকে অসভ্য হতে দাও, তারপর গিয়ে বলো। এই বলেই রাহুল নিজের মুখটা তানহার ঠোঁট বরাবর নিয়ে আসে। তানহা ভয়ে নিজের হাত ছাড়াতে চায়, কিন্তু রাহুল ছাড়তে দেয় না। তানহা এবার ভয়ে তড়িঘড়ি করে চোখটা বন্ধ করে ফেলে, কিন্তু কিছুক্ষণ পেরিয়ে গেলেও ও কিছুই অনুভব না করে ধীরে ধীরে চোখ খোলে। দেখে রাহুল ওর দিকেই তাকিয়ে আছে। রাহুল এবার শব্দ করে হেসে ফেলেছে, বলল, কিছুই করিনি আর তাতেই এত ভয় পেয়ে গেলে? দিস ইজ নট ফেয়ার মিস। তারপর ওর কানের কাছে মুখ নিয়ে নরম স্বরে বলে, এত ভয় পেলে যে আমি অসভ্য হলাম না, কিন্তু নেক্সট টাইম যদি আমাকে অসভ্য বলো, তাহলে ডিরেক্ট অসভ্যের ডেফিনেশনটা কি বুঝিয়ে দিব। এই বলে রাহুল তানহার মুখে হালকা ঝুঁকে ফু দেয়, ওর হাত দুটো ছেড়ে দেয়। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলে, গাড়িতে এসো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, শুধু বদ বুদ্ধি গিয়ে মাথায় ঘোরে, তাই না? রাহুল চলে গিয়ে গাড়িতে উঠে বসে, আর তানহা একটুও না নড়ে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের বুকে হাত রেখে গভীর নিঃশ্বাস নিতে থাকে। তারপর নিজের মনেই বলে, শয়তান একটা লোক, তোর জীবনে ভালো হবে না। ভর দুপুর বেলা বাড়ির এই ভরা লোকজন, হাসি ফিসফাস পদাচারণা, শব্দ ছড়িয়ে আছে প্রতিটি কর্নারে। তবুও শেহরানের মন শুধু একজনকেই খুঁজে চলেছে, আর পরীকে। তার চোখ শুধু খুঁজে পায় না মেয়েটাকে। এদিকে শেহরানের পাঠানো বার্তায় পরী গেছে কিচেনে কফি বানাতে, কারণ শেহরান স্টাফকে দিয়ে বলে পাঠিয়েছে যেন পরী কফি বানিয়ে নিয়ে যায় ওর জন্য, অন্য কারোর হাতে নয়। শেহরান শুধু ওর বানানো কফি খায়। কিন্তু সময় বয়ে যায়, পরীর দেরিতে বিরক্ত হয় শেহরান, বরং উদ্গ্রীব হয়ে পড়ে। কোনো এক অজানা উত্তেজনা চেপে বসেছে মনে, হয়তো ছোঁয়া পাওয়ার ইচ্ছে, কিংবা কিছুটা প্রতিশোধ নিতে চাওয়া অভিমান থেকে। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নেমে আসে শেহরান, হাতে ফোন, কিন্তু চোখ মোবাইলের স্ক্রিনে নয়। ওর চোখ খুঁজে বেড়ায় অন্য এক জোড়া চোখ। নিজের অনুমানের ভিত্তিতে সোজা পা ফেলে ঢোকে কিচেনে, শব্দহীন পায়ে নিঃশ্বাস গোপনে রেখে। দেখে সামনে দাঁড়িয়ে আছে পরী, পেছনে ফিরে হালকা গোলাপি রঙের জামদানি সালোয়ার কামিজ, আর কাঁধের ভাঁজ ভাঁজ, ঢলে পড়া চুল আর পাতলা ওড়নার ঢেউ। সবকিছু দেখে হঠাৎ যেন বুকের ভেতরটা চাপ দিয়ে দেয় শেহরানের আকাঙ্ক্ষা। পরী তখন কফির মগে শেষে ধারা ঢালছে। ঠিক সেই সময় শেহরান পেছন থেকে গিয়ে হঠাৎই ওকে জড়িয়ে ধরে জোরে, গায়ে গায়ে মিশিয়ে। পরী হঠাৎ কেঁপে ওঠে, কণ্ঠে চাপা ধাক্কা, আপনি? কফি হয়ে গেছে, নিন, বলেই নিজেকে ছাড়িয়ে নিতে চায়। শেহরান ওর গলায় মুখ গুজে মৃদু স্বরে বলে, এভাবেই থাক না কিছুক্ষণ, আমার শান্তি লাগছে। পরি তাও চুপ করে না, নড়ে চড়ে বলল, কিন্তু আমার তো শান্তি লাগছে না, ছাড়ুন বলছি। শেহরান ওর অভিমানটা ঠিক বুঝে যায়, ঠোঁটে এক চোরা হাসি খেলে যায়। সে জানে পরি ওকে ভালোবাসে ঠিক কতখানি। পরীকে থামানোর জন্য এবার শেহরান চালায় এক নতুন কৌশল। সে মুখটা নিয়ে যায় পরীর কানের কাছে, নরম করে ঠোঁট ছুঁয়ে দেয় বার বার ওর দেওয়া একের পর এক ছোট ছোট চুমুতে। পরি ঈষৎ কেঁপে ওঠে, ছটফট করতে থাকে। শেহরানের ছোঁয়ায় ওর শরীর শিরশির করে ওঠে, চাইলেও ছাড়াতে পারে না। এই বন্ধনে যেন কোথাও এক অপার টান। হঠাৎ শেহরান হেসে ওঠে জোরে, দুষ্টু চোখে তাকিয়ে বলে, আমি তো জানি তোর ঠিক এই জায়গাটায় দুর্বলতা আছে।
পরি এবার হাতের কাজ থামিয়ে জিজ্ঞেস করে, আপনি ইচ্ছে করে আমায় জ্বালাচ্ছেন? শেহরান তখন আবার একই কাজ করতে করতে কানের কাছে ফিসফিসিয়ে বলে, ইয়া ওয়াইফি, তোকে জ্বালাতে আমার ভীষণ ভালো লাগে। শেহরান নিঃশব্দে পরীর আরো কাছাকাছি সরে আসে। বাতাস ভারী, নরম আলোয় তাদের ছায়া মিশে যাচ্ছে একে অপরের গায়ে। হঠাৎ শেহরান ওর ঠোঁটটা পরীর কানের কাছে নিয়ে ফিসফিস করে বলে, পরী। পরী একটু চমকে ওঠে, তারপর নিচু স্বরে উত্তর দেয়, হুম। শেহরান এবার পরীকে পেছন থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, যেন আলগা হওয়ার কোনো সুযোগ নেই। এরপর একটু হাসিকি টোনে গভীর আর চাপা কণ্ঠে কানে কানে বলে, ডু ইউ ফিল এনিথিং পরি হোয়েন আই হোল্ড ইউ লাইক দিস? এই কথাটা বলেই ওর কানে একটার পর একটা টুকরো টুকরো চুমু এঁকে দেয় শেহরান, যেমন গভীর তেমন স্পষ্ট অনুভবযোগ্য। পরি কিছু বুঝে ওঠার আগেই বোঝার চেষ্টা করে, বুকের ভেতর কেমন যেন অজানা ঝড় বইছে। শেহরানের শরীরের উত্তাপ, শ্বাসের ভার, সেই চুমু, সব মিলিয়ে মুহূর্তটা যেন সময়কে থমকে দেয়। শেহরান ওকে নিজের শরীরের সাথে আরো কাছে টেনে নেয়, এমনভাবে যেন কোনো ফাঁক না থাকে। পরি এবার যা বোঝার তা বুঝে যায়। ওর চোখে বড় বড় হয়ে যায় বিস্ময়ে। ধীরে ধীরে তার সারা মুখে এক রক্তিম আভা ছড়িয়ে পড়ে। শেহরান সেটা খেয়াল করে তারপর হঠাৎ করেই একটু শব্দ করে হেসে ওঠে, যেন পরী চুপ থাকার ও একটা ছন্দ আছে। পরী এবার আর সহ্য করতে পারল না। গলায় লজ্জা আর রাগ জমে উঠে গেল। হঠাৎ করে জোরে বলে ওঠে, আপনি ভীষণ অসভ্য। একটুও লজ্জা নেই আপনার? যান না আপনার পাতানো বইয়ের কাছে। কিন্তু শেহরান একটুও নড়ল না। পরীর কোমর এখনো শক্ত করে বাহুতে ধরা, ঠোঁটে এক রকম ভয়ঙ্কর স্থিরতা নিয়ে বলে উঠল, আমি আমার বইয়ের কাছেই আছি, একদম সঠিক জায়গায়। তার গলা যেন গরম হয়ে উঠল। আর একবার অন্য কারোর কথা বললেই, এই কিচেনেই কিন্তু রাতের অসমাপ্ত কাজটা এবার সমাপ্ত করে দেব। পরীর বুকের ভেতরটা ধুকপুক করতে লাগলো। সে জানে এই মানুষটার মুখে যেমন লাগাম নেই, তেমনি ওর কাজে আছে এক ধরনের ভয়াবহ অটলতা। যা বলে সেটা করেও দেখায়। তার চোখে এখনো সেই একই আগুন, যেটা পরী এড়িয়ে যেতে চেয়েছিল এতদিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার আসলে গলায় একটু প্রবলেমের জন্য কথা আজকে অনেক আটকে গেছে। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।